জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে। নিজে নিজেই একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি এবং নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি। এই সপ্তাহটি সাংবাদিকদের জন্য খুব বেশ ব্যস্ত একটা সপ্তাহ ছিল। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহত হওয়া, সব মিলিয়ে দুর্ঘটনা বহুল একটা সপ্তাহ এবং খুব স্বাভাবিকভাবেই সাংবাদিকদের ব্যস্ততা। তারই মধ্যে কিন্তু গোলাম মাওলা রনি, আপনার গাড়িতেও হামলা হয়েছিল। সেটা কে, কিভাবে, কেন করলো, কোনো হদিস পেয়েছেন? না, এটা পাইনি। এটা একটা পরিকল্পিত আক্রমণ ছিল, যেটা আক্রমণের পরে বোঝা গেল। কারণ হলো আমি দীর্ঘদিন যাবতই যে প্রচলিত যে রাজনীতি, আসলে সেই রাজনীতি থেকে দূরে আপনাদের অনুষ্ঠানে আসি, টকশো করি, তো কথার দ্বারা আসলে কাউকে আঘাত করবে এইরকম আসলে বাংলাদেশের সংস্কৃতি এখনো হয়নি। তারপরে লেখালেখি করি, ব্যক্তিগতভাবে ব্যবসায়িকভাবে আমার জগৎটা আলাদা, কারোর সাথে ওইরকম কিছু নেই। তো আমাকে ওইরকমভাবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বা বাইরে কেউ আক্রমণ করবে এটা আমার কখনো ডিকশনারির মধ্যে ছিল না। আমি ওইভাবেই চালচলন করি। দ্বিতীয়ত যেটা হলো যে আমি যখন আক্রমণটা হলো এটা অপ্রত্যাশিত ছিল। তো যেহেতু আমি আইনের ছাত্র, আক্রমণের পর যেটা আমার সাবজেক্ট যে ক্রিমিনোলজি, সেই ক্রিমিনোলজির দৃষ্টিকোণ থেকে আমি যেটা ভাবলাম সেটা হলো যারা আক্রমণে অংশগ্রহণ করেছিল তারা প্রফেশনাল ছিল, আক্রমণটা তাদের প্রি প্ল্যান্ড ছিল এবং পুরো ঘটনাটা 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে তারা ঘটিয়ে তারপরে সেখান থেকে তারা দিদার্সে চলে গেল এবং আমি সেখান থেকে চলে আসলাম। আপনি জিডি করেছেন? থানায় মামলা হয়েছে, শাহবাগ থানায় মামলা হয়েছে এবং পুলিশ বেশ তৎপর, পুলিশই মামলা নিয়েছে এবং আমি সব জায়গা থেকে সাহায্য পেয়েছি। একটা বিষয়, আপনার উপর যেদিন হামলা হয়েছে ওই একই দিন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের উপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে, মানে এমনটা অভিযোগ করছে সে। মঙ্গলবার রাত 9টার দিকে শিল্পকলা একাডেমির সামনে নেতাকর্মীদের সাথে আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা এই হামলা চালায় বলে জানতে পেরেছি আমরা। মানে তার ভাষ্য মতে 2 জায়গায় 2টি ভিন্ন ভিন্ন হামলা। এর পেছনে কোনো যোগসূত্র দেখেন আপনি? না, কোনো যোগসূত্র নেই। কেন শ্রাবণের উপর যে হামলাটা হয়েছে বা ছাত্রলীগ যদি কোনো হামলা করে বা ছাত্রদল হামলা করে, যেটা পলিটিক্যাল হয়, এখানকার একটা সাধারণ চরিত্র হলো এরা সংঘবদ্ধভাবে অনেকগুলো মানুষ আসে। তারা যদি কাউকে একটা ঘুষি মারে, একটা কিল মারে বা একটা আঘাত করে, গালাগালি করে 100 গুণ বেশি, হই হুল্লোড় করে বেশি, মারামারি করার আগে 10-12 বার লাভ দেয় আর মারামারি শেষে আরও 50 বার লাভ দিয়ে মনের আনন্দে সেখান থেকে চলে যায়। তো শ্রাবণের ক্ষেত্রে সেটা হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা না। আমার ক্ষেত্রে হলো যে আমার যে গাড়িটা যেখানে আসছিল সেই গাড়িটা অনেকক্ষণ থেকে অনেকে ফলো করছিল, 3 থেকে 4টে গ্রুপ। আমি বাসা থেকে আসছি, তারপরে গাড়িটা যখন স্পটে আসছে উইদিন 1 সেকেন্ডের মধ্যে সেখানে উপস্থিত, মানে দে আর ওয়েটিং যে গাড়িটা আসছে। এটা ছাত্রলীগের যারা সাধারণ যে মারামারি করে তাদের কর্ম নয়, এটা তাদের কর্ম নয়। এই কর্মের পেছনে আরও গুরুত্বপূর্ণ কেউ আছে, গুরুত্বপূর্ণ চক্রান্ত আছে। এটা আমার বিরুদ্ধে হতে পারে, সরকারের বিরুদ্ধে হতে পারে, রাষ্ট্রের বিরুদ্ধে হতে পারে। সো এই বিষয়টা পুলিশ যার জন্য গুরুত্বর কারণেই পুলিশ কিন্তু মামলা নিয়েছে। নর্মালি যদি পলিটিক্যাল হতো বা ছাত্রলীগের হতো তাহলে হয়তো আমার জিডি এন্ট্রি শাহবাগ থানায় নিত না। আচ্ছা, এই হলো বাস্তবতা। সেটা আপনার মনে হচ্ছে। এখন আসি মূল আলোচনায়। নুরুদ্দিন চৌধুরী নয়ন,
সে কি ছিল বড় কথা নয়, তার জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হয়েছিল। কথাটি ভারতে হত্যার শিকার ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম সম্পর্কে আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। আনোয়ারুল আজিমকে ভারতের গণমাধ্যম স্বর্ণ চোরাচালানকারী হিসেবে প্রচার করছে। এর আগে তার নামে অবশ্যই ইন্টারপোলের রেড অ্যালার্টও ছিল। তার মানে নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি আওয়ামী লীগের নমিনেশন হয় জনপ্রিয়তার ভিত্তিতে। সেখানে সততা, দায়িত্বশীলতা, চারিত্রিক দৃঢ়তা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এইরকম কিছু? 2 মিনিট সময়। না, আনোয়ারুল আজিম আনার তিনি একজন সংসদ সদস্য ছিলেন একবারের নয়, 3 বারের। আমাদের দেশের দুর্ভাগ্য হলো রাজনীতিবিদদের এটাই একটি জন্য আমি মনে করি যে একটি দুর্ভাগ্য যে রাজনীতিবিদদের নেগেটিভ বিষয়গুলা নিয়ে আলোচনা হয়, পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনাটা কম হয়। একজন রাজনীতিবিদ 3 বারের এমপি কখন হতে পারেন, কত পরিশ্রম করলেও হতে পারেন, কতদিনে এই আনোয়ারুল আজিম আনারের মতো একজন রাজনীতিবিদ তৈরি হয়েছে। আপনি পত্রিকা যদি দেখেন, আপনি যদি ইউটিউব দেখেন, আপনি যদি বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন নিউজ সবগুলো সমন্বয় করে দেখেন, দেখবেন যে দীর্ঘ ছাত্র জীবন থেকে তার একটি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। এখন একজন রাজনীতিবিদ তার 40টা বছর রাজনীতির জন্য ব্যয় করলো, আপনি বিচ্ছিন্ন একটা ঘটনা দিয়ে অথবা পত্রিকার একটা ফেক নিউজ দিয়ে আপনি তাকে, বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, সে ছাত্র জীবন থেকেই মানুষের সাথে কাজ করে এই পর্যায়ে এসেছে। 3 বার সে এমপি ছিল, তার আগেও সে রাজনীতি, তার একটা বলিষ্ঠ পদচারণা ছিল। আমরা যদি এক কথা বলি, সে একজন রাজনৈতিক বলিষ্ঠ কর্মী ছিল এবং জনপ্রিয় একজন নেতা ছিল। এখন একটা হত্যাকাণ্ডের পরে তার পরিবার পরিজন আছে, তদন্ত শেষ হওয়ার আগে আমরা যদি তার কিছু কাল্পনিক বিষয় নিয়ে স্টোরি করি, অথবা আমরা ফেসবুকে দেখলাম ছাত্র শিবিরের ছেলেরাও কিন্তু বিভিন্ন কমেন্ট নিউজ করে। আমার কাছে মনে হয়েছে যে এটি রাজনৈতিক প্রতিপক্ষের নোংরা একটি অসুস্থ খেলা, যার কারণে নেগেটিভ দিয়ে একটা গল্প এবং কাহিনী বানিয়ে তারা প্রচার করার চেষ্টা করে। কিন্তু আনোয়ারুল আজিম আনার সংসদে আমার পাশের সিটে ছিলেন, আমি তার পাশেই বসতাম, আমি দেখতাম তাকে, সে আপাদমস্তক একজন রাজনীতিবিদ, সে যত সহজ সরলভাবে চলতো, সংসদে আসতো, তাকে আমি কখনো উচ্চবিলাসী মানুষ হিসেবে দেখি নাই, তার মধ্যে কোনো দাম্ভিকতাও দেখি নাই। নেগেটিভ একটা বডি ল্যাঙ্গুয়েজ বলতে যেটা আছে সেটাও চোখে পড়ে নাই। আপনার কি কখনো প্রশ্ন জেগেছে মনে, যেহেতু সংসদে আপনার পাশেই ছিল, যে নারী পাচারের অভিযোগে 2008 সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত ছিলেন তিনি? না, এরকম কোনো তথ্য আমাদের কাছে ছিল না, বা আমরা এটা তো সবাই জানে, এটা তো আর লুকিয়ে রাখার মতো কোনো তথ্য না। 2008 সালের আগে, মানে ওই সময়ে তিনি রেড অ্যালার্ট, পরে যখন 2009-এ যখন আওয়ামী লীগ সরকার, তখন রেড অ্যালার্টটা সরে যায় আর কি। যাই হোক, তিনি না হয় ঠিক আছে, আপনার পাশেই তিনি বসতেন জাতীয় সংসদে, আপনার কাছে তো কখনো এরকম মনে হয়নি। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার যে মূল পরিকল্পনাকারী বাল্যবন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহীন, যার কথা বলা হচ্ছে, তিনিও স্বর্ণ চোরাচালান, মাদক ব্যবসা সহ অনেক অপরাধের সাথে জড়িত ছিলেন। এই ব্যবসার জেরে বাংলাদেশ ও ভারতে গড়ে তুলেছেন তার নিজস্ব সাম্রাজ্য। শাহীন কোটচাঁদপুরের গ্রামের বাড়িতে গড়েছেন বিশাল বাগান বাড়ি, সুউচ্চ প্রাচীর ঘেরাও সার্বক্ষণিক কড়া পাহারায় থাকা বাড়িতে প্রায় অতিথি হয়ে আসেন পুলিশের পদস্থ কর্মকর্তা সহ অনেকে। একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে শাহীন নিজে এলাকায় সালিশ দরবার করতেন, সেখানে তার রায় চূড়ান্ত হতো, কেউ বিরোধিতা করলে পুলিশ দিয়ে তাকে হয়রানি করার অভিযোগও রয়েছে। তবে শাহীন এতটাই প্রভাবশালী ছিলেন, তার বিরুদ্ধে থানা পুলিশের অভিযোগ দিয়ে কোনো লাভ হতো না, এটা এলাকাবাসীর ভাষ্য। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাল্যবন্ধু ও ব্যবসায়িক অংশীদার, তার সম্পর্কে এই ধরনের অভিযোগ, এলাকায় তিনি নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন, সেখানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও যাতায়াত ছিল। এসব ঘটনায় কি প্রমাণ করে বলে আপনার মনে হয়? 2 মিনিট সময়। না, শাহীন সে আমেরিকা প্রবাসী, সেখানে তার পিয়ার হোল্ডার। শাহীন একজন ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, তার বিরুদ্ধে এরকম লেখাগুলো আমরা দেখছি। সে যেহেতু কোনো পরিচিত মুখ ছিল না, আমরা মিডিয়ার সুবাদে তার সম্বন্ধে যতটুকু দেখতে পেয়েছি, আমরা মনে করি অপরাধ যিনিই করবেন, এই সরকার একমাত্র সরকার যে সরকারের কাছে কোনো অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় যেমন নেই, এই সরকারের কাছে কোনো অপরাধীর প্রশ্নে কোনো ছাড়ও নেই। যখনই কারোর কোনো অপরাধ সামনে আসছে, তদন্ত অভিযোগ এসেছে, তদন্ত হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হয়েছে। এখন পুলিশের চোখ ফাঁকি দিয়ে যদি কেউ কোনো অপরাধ করে, সেটি হয়তো প্রশাসনের কোনো অংশের ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমরা মনে করি রাষ্ট্র এরকম অপরাধীদেরকে আমাদের দেশে প্রশ্রয় দেয় না। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, আওয়ামী লীগ করেন এরকম অনেক নেতা
আওয়ামী লীগের অনেক বড় পদধারী নেতা, সংসদ সদস্য, তাদের বিরুদ্ধে যখন কোনো ফৌজদারি অপরাধ অভিযোগ এসেছে ব্যবস্থা নিয়েছে এবং আইন আদালত নির্বিঘ্নে চলে। এখানে বিভিন্ন নাশকতার আসামিরা অপরাধ করে জেলে যায়, কিন্তু আদালতে যখন আবার কনসিডার করে তারা বেরিয়ে আসে। সুতরাং আমরা মনে করি যে এই সরকারের সময় সেখানে শাহীন কেন, এর চেয়ে বড় কোনো যদি অপরাধীও থাকে, যখনই কোনো অভিযোগ আসবে অথবা যদি অভিযোগ না আসলে যখনই কোনো প্রশাসনের কোনো সংস্থার নজরদারিতে আসে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং এই ক্ষেত্রে আমাদের সরকার যথাযথভাবে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। কোথাও পক্ষপাতিত্ব বা প্রশ্রয় দেওয়ার কোনো অভিযোগ আমাদের জানা মতো নাই। তবে আমাদের দেশে এখন ব্যক্তিগত ঝগড়া হলে অনেক সময় আমরা রাজনীতিতে নিয়ে আসি। একজন মানুষকে আমরা যখন একটা সমস্যা নিয়ে যখন আলোচনা হয় তখন অনেক সত্য এবং মিথ্যা মিলিয়ে বিভিন্ন গল্প আমরা শুনি। কোন গল্পটা সঠিক এটি যখন তদন্ত শেষ হবে তখন হয়তো আমরা ভালোভাবে জানতে পারবো। আসলে তদন্ত শুরু করার আগে কথা বললে এই ধরনের গল্পগুলোর জন্ম হয়। যেমন একটা বিষয় আমি আপনাদের দুজনকে প্রশ্ন করতে চাই, তদন্ত একটি নৃশংস মর্মান্তিক হত্যাকাণ্ড, এটি মানে কোনো সন্দেহ নেই, কিন্তু তদন্ত শুরু হওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে বন্ধু রাষ্ট্রে গিয়েও নিরাপত্তা নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আবার বলেছেন, ফখরুল সাহেব বলেছেন বন্ধু রাষ্ট্রে গিয়েও নিরাপত্তা নাই, আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয় সেখানে সালাউদ্দিন মানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যের কথা তিনি মিন করেছেন, এতদিন নিরাপদে কেমন করে আছেন, তাকে তো কেউ হত্যা করেনি, এই ধরনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধু রাষ্ট্রকে। ওবায়দুল কাদের সাহেব আরো বলেছেন যে আনোয়ারুল আজিমকে যারা হত্যা করেছে 5-6 জনের মধ্যে, এর মধ্যে 5 জনই বাংলাদেশের। তদন্ত চলছে এমন একটি হত্যাকাণ্ডে মনে হচ্ছে কেউ একটি দেশের উপর দায় চাপানোর জন্য উঠে পড়ে লেগেছেন, আবার মনে হচ্ছে অপর একটি পক্ষ কিছুতেই সেই রাষ্ট্রের কেউ যে হত্যা করতে পারে এটা হতেই পারে না সেটা প্রমাণে ব্যস্ত। এমন সব কথার অন্তর্নিহিত কথা কি? গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে শুরু করছি, 2 মিনিট সময়। না, প্রথমত যে আমাদের দেশের রাজনীতিতে যে স্বাভাবিক সুস্থতা এটা নেই। আমরা একটা অসুস্থ রাজনীতির মধ্যে, এই রাজনীতির সাথে যারা সম্পৃক্ত তারা আক্রান্ত হয়ে, অসুস্থতায় আক্রান্ত হয়ে এই রাজনীতির সঙ্গে যে সকল কথাবার্তা বলছি তা বলতে গেলে অনেক সময় যার বাস্তব কোনো ভিত্তি নেই। তো রাজনীতির সব কথা নিয়ে সব ব্যাপারে আলোচনা করাটা আমার কাছে আসলে অনেক সময় নিজের রুচির বাইরে চলে যায়। এখানে মূল ব্যাপারটা হলো যে একজন সংসদ সদস্য তিনি 3বার নির্বাচিত হয়েছেন এবং 3বার নির্বাচিত হয়ে আসছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে তার মৃত্যুর পর অল অন এ সাডেন এই বিষয়গুলো একসাথে মৌচাকে ঢিল মারলে যেভাবে আসে একসাথে আসছে। কিন্তু আমার প্রশ্ন জাগে, নিজের কাছে আমি জাগে যে ঠিক আছে তিনি খারাপ, খুবই খারাপ, বা যা বলা হচ্ছে তার চেয়েও খারাপ, কিন্তু 2014 থেকে 24 10 বছরের মধ্যে কেন এই বিষয়গুলো আসেনি? কিংবা এই যে ইন্টারপোলের যে রেড অ্যালার্ট জারি হয়েছে, এই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, ইটস সাপোজ টু বি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, তো এটা এখন আমরা জানছি, কিন্তু এর আগ পর্যন্ত কেন আমরা জানতে পারলাম না? তো এখানে আমি মনে করি যে আমাদের তথ্য প্রবাহের করার ক্ষেত্রে যারা এর সাথে জড়িত তারাও কিন্তু একটা নির্দিষ্ট সময়কে বেছে নেন, এবং সেই সময়টা হলো মানুষ যখন খুব দুর্বল অবস্থানে থাকে এবং দুর্বল অবস্থায় পড়ে। কিন্তু স্বাভাবিক অবস্থায় যদি সবসময় একটা অবাধ তথ্য প্রবাহ থাকতো তাহলে দেখা যেত যে এই সংসদে বা রাজনীতিতে এই আনার সাহেবদের মতো মানুষ যদি সে রিয়েলি ক্রিমিনাল হয়ে থাকে, তদন্ত এখনও চলছে, যদি অবাধ থাকতো তাহলে এই সমস্ত মানুষের অনুপ্রবেশই ঘটতো না। যেদিন তিনি মনোনয়ন কিনতেন সেই দিন সমস্ত পত্রিকায় রিপোর্ট চলে আসতো যেহেতু ইন্টারপোলের একটা আসামি মনোনয়ন করলে কি করে, আওয়ামী লীগ তখন চিন্তা করতো, বা বিএনপি করতে এক সময় একে আওয়ামী লীগের মনোনয়ন কিনল কি করে। গণমাধ্যমে কথাবার্তা হয়নি বিষয়টা কিন্তু তা নয়। আমি আরো 1 মিনিট দিচ্ছি আপনাকে। আমি এই বিষয়গুলো আমি তখন দেখিনি। আমি গণমাধ্যমের সাথে যতটুকু জড়িত এই যে অভিযোগগুলো আছে, এবং অবাক করার ব্যাপার হলো যে তিনি হয়তো সংসদে ছিলেন কিন্তু ন্যাশন ওয়াইড মানে এখন তাকে যেভাবে দেখানো হচ্ছে, লক্ষ্মীপুরের তাহের কিংবা দেখা গেল যে ফেনীর জয়নাল হাজারি, তাদেরকে যখন খুব বিরাট একটা মনস্টার করে তৈরি করা হলো, কিন্তু মৃত্যুর পরে দেখা গেল জয়নাল হাজারির ঢাকা শহরে ছোট্ট একটা আবাসভূমি আছে আর তেমন কিছুই নেই। তো এখন এই যে লোকটি, সেই লোকটিকে দেখে মনে হচ্ছে যে জেমস বন্ড সিরিজের বিশাল একটা কিছু,
বিশাল একটা কিছু, এবং তার মতো অপরাধী বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই। তো এখন যে লোক ঘাপটি মেরে জেলা পর্যায়ের একজন নেতা, আমি কিন্তু এই ভদ্রলোকের নাম যে ওইভাবে ভালো মতো জানতামও না। তো এখন তার ভাব মানে এখন আলাপ আলোচনা দেখে মনে হচ্ছে যে আমার মতো দুর্ভাগা, আমার মতো অসহায় লোক আর বোধহয় বাংলাদেশে নাই, যে এত বড় একটা রত্ন সংসদের মধ্যে লুকায়িত আছে, এত বড় একটা ক্রিমিনাল, আমি তাকে চিনতে পারিনি, আমি তাকে জানতে পারিনি। এরকম এই লোকের যদি এই অবস্থা হয়, তাহলে যে সমস্ত লোকের বিরুদ্ধে অভিযোগ আছে যে দে আর দ্য ক্রিমিনাল, তো এ যদি 1000 কোটি টাকার অপরাধ করে থাকে, তাহলে এই চিহ্নিত দুর্নীতিবাজরা কত হাজার কোটি টাকার অপরাধ করেছে, এবং আওয়ামী লীগের অ্যাজ এ হোল সিন্ডিকেট তারা কত কিছু করেছে। এক আনার সাহেব অজানা অখ্যাত লোকের যদি দুর্নীতির এত ফিরিস্তি হয়, তাহলে যে সমস্ত লোক বুক ফুলিয়ে সিনা উচিয়ে ক্যাসিনো কাণ্ড ঘটাচ্ছে, ব্যাংক লুট করছে, শেয়ার মার্কেট লুট করছে, তারপরে যে সমস্ত মানুষ টেন্ডারবাজি করছে, যে সমস্ত মানুষ বিদেশে টাকা পাচার করছে, তারপরে শেষে মানে কোনো কিছুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কিছু পাত্তা দিচ্ছে না, আমরা সবাই তাদেরকে চিনি, নাম জানি, আমেরিকা বলছে, ইউরোপ বলছে, সবাই বলছে, কিন্তু তারা সমাজে পীর মোর্শেদের মতো বুক ফুলিয়ে চলছে। তো সেই মানুষগুলো, আনার সাহেবের যদি এই অবস্থা হয়, তাহলে সেই মানুষগুলো কত হাজার কোটি টাকা চুরি করেছে, বাংলাদেশকে পাচার করেছে। আর আনার সাহেব যেভাবে বিপদে পড়ে যা লাট যেভাবে টুকরো টুকরো হয়েছে, তারপর যেভাবে এখন মিডিয়া তার পিছনে লেগেছে, এই যে অন্যান্য যেগুলো চিহ্নিত লোকজন আছে, তাদের যদি কখনো গণেশ উল্টে যায় অনাগত দিনে, তাদের কপালে যদি ওইরকম সিল সাপ্পড় পড়ে, তাহলে তাদের অবস্থা কি হবে। তো এই জিনিসগুলো আমি এখন চিন্তা ভাবনা করছি, এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্যকর মনে হচ্ছে যে সময়টা আওয়ামী লীগের জন্য ভালো যাচ্ছে না। আওয়ামী লীগ আসলে সব দিকে একটা ডিফিকাল্ট টাইম যাচ্ছে, সময়টা ভালো যাচ্ছে না। আমি এই পয়েন্টে আসবো হয়তো পরে। আমি নুরুদ্দিন চৌধুরী নয়নের কাছ থেকে সেম প্রশ্নটার উত্তর একটু নেই। মানে এমন সব কথার অন্তর্নিহিত কথা কি মনে হয় আপনার? মনে হচ্ছে কেউ একদম একটি রাষ্ট্রকে দায় চাপানোর জন্য কেউ চেষ্টা করছে, আবার অন্য একটি পক্ষ সেই রাষ্ট্রের কেউ এই হত্যার সঙ্গে জড়িতই থাকতে পারে না, দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। কেন? 2 মিনিট সময়। না, আসলে এটি স্বাভাবিকভাবে যখনই একটি হত্যাকাণ্ড বিদেশে হয়, মানুষটি আমাদের বাংলাদেশের এবং তিনি একজন মাননীয় সংসদ সদস্য, স্বাভাবিকভাবে প্রশ্নই আসে যে মানুষের এই হত্যাকাণ্ড কি যেখানে তিনি নিহত হয়েছেন সেখানকার কোনো অপরাধীরা করেছে কিনা, এটার সাথে কোনো অন্য কোনো সংস্থা বা অন্য কোনো গোষ্ঠী অথবা অন্য কোনো মতাদর্শের লোকের সম্পৃক্ততা আছে কিনা, এটা প্রশ্ন আসতেই পারে। কিন্তু এটা তদন্তের মাধ্যমে প্রথম থেকে জিনিসটা পরিষ্কার হচ্ছিল যে না, আমাদের দেশেরই কিছু কিছু মানুষ যাদের সাথে তার কোনো বিরোধতা আছে, তদন্তের মাধ্যমে এটা চূড়ান্তভাবে প্রকাশ হবে, ব্যবসায়িক বিরোধ হোক অথবা অন্য ব্যক্তিগত কোনো বিরোধ হোক, তারা এটা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত। যখন ভারতে প্রথম যে কয়েকজনকে সন্দেহভাজন গ্রেপ্তার করা হয়েছিল 2 জন, তাদের কাছ থেকেই যখন তথ্যটা পেয়েছে, বিষয়টি শুরু থেকেই অনেকটা স্পষ্ট হচ্ছিল যে কারা করেছে এবং কিভাবে করেছে সেটা কিছুটা স্পষ্ট হয়েছে। চূড়ান্ত বিষয়টি আরও তদন্তের বিষয় আছে। তো সেই কারণে যখন এই জিনিসটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় সাধারণ সম্পাদক সড়ক সেতু মন্ত্রী, তারা যখন প্রাথমিকভাবেই জিনিসটা জেনেছেন, যেহেতু এটা সংসদ সদস্যের বিষয়, তাদের এটি জানার কথা, তো তারা এটা খোঁজখবর যখন নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে, তারা দেখেছেন যে প্রাথমিক তদন্তে এসেছে অপরাধীরা আমাদের দেশেরই, এবং তারা কারা এটার সাথে জড়িত তাদের নামটা অনেকটা চলে এসেছে। এখন একটা দেশের যদি কোনো ব্যক্তি বা সংস্থা জড়িত না থাকে, আমরা তাহলে অসত্যভাবে একটা দেশকে কেন দায়টা চাপাবো? তদন্ত চলা অবস্থায় এটা বলাটা কি খুব জরুরি? আমি বলছি এখন পর্যন্ত আপনি আজকেও আপনি টিভি স্ক্রলে দেখবেন ওবায়দুল কাদের সাহেব বলেছেন তদন্ত শেষ হওয়া পর্যন্ত শেষ কথা বলা যাবে না। সবারই কথাটা প্রাথমিকভাবে আমরা এটা জেনেছি, আরো চূড়ান্ত তদন্ত শেষ হওয়া পর্যন্ত আরো অপেক্ষা করতে হবে। আমি মনে করি ওনাদের স্টেটমেন্টটা ছিল একেবারে যৌক্তিক। হ্যাঁ, তবে এটি ঠিক যে আমাদের নয়াপল্টনে বসে আমাদের এখানে বিরোধী দলের নেতারা সবসময় যেভাবে আগে একটা অসত্য স্টেটমেন্ট করে আনেন, সেখানে দেখা গেল যে ওনারা সবসময় কিছু হলেই ভারতের বিরুদ্ধে হয়তো একটা স্টেটমেন্ট আগে রেডি করে রাখেন, তারিখটা বসান আর ইস্যুটা হয়তো তারা খালি রাখেন, সেটা লিখে রাখেন। ওই গতানুগতিক বক্তব্যের জন্যেই ভারতের এখানে হয়তো নিরাপত্তার কথা বলে এসেছেন। সেই প্রেক্ষিতে ওবায়দুল কাদের সাহেব বলেছেন আপনাদের একজন স্থায়ী কমিটির সদস্য, তিনি তো দীর্ঘদিন সেখানে ছিলেন, তার নিরাপত্তার অসুবিধা হয়নি। এটি রাজনৈতিকভাবে যখন একটা অভিযোগ দেওয়া হয়েছে সংসদ সদস্যের নিরাপত্তার কথা, তিনি আরেকজন রাজনীতিবিদের বাস্তব উদাহরণ দিয়ে এটা বলেছেন। এটাতে কোনো দেশকে ডিফেন্ড করাও নয়,
কোনো দেশের বিরোধিতা না, অর্থাৎ জি। এটাকে রাজনীতি টেনে এনেছেন কিন্তু বিএনপির মহাসচিব এবং জি। উদ্দেশ্যমূলকভাবে, অর্থাৎ একটা ভারত বিরোধিতা, এক লাইনে শেষ করবেন। ভারত বিরোধিতার একটা রাজনীতি আমাদের দেশের সাম্প্রদায়িক গোষ্ঠীকে খুশি করার জন্য হোক বা পাকিস্তানকে খুশি করার জন্য হোক, যে কোনো কারণে হয়তো তারা এই কথা বলেছে, যেহেতু তারা এটা তাদের রাজনীতির একটি কৌশল বা অপকৌশল যেটা আমরা মনে করি। সেই কারণে কথায় কথায় কোনো কারণ ছাড়াই অনেক সময় ভারত বিরোধিতা করার নামে একটা ভোটের একটা অংশকে তারা সন্তুষ্ট রাখার জন্য বা বিদেশি প্রভু যারা আছে তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য কিন্তু তারা অনেক সময় অনেক কথা বলেন। ইসরায়েলে যে আক্রমণ হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদেরকে যে হত্যা করা হচ্ছে, কিন্তু তারা কিন্তু অনেক সময় ধর্মের কথা বলেন, এটা নিয়ে তারা কথা বলেন না। অর্থাৎ তাদের লক্ষ্যটা হলো ক্ষমতা যাওয়ার জন্য যে রাস্তা ব্যবহার করতে হবে, যার উপরে দোষ চাপাইতে হবে, সেটা যদি পরিকল্পিত একটা অসত্য গল্প হয় সেটা তারা উপস্থাপন করে। জি, তাদের মধ্যে দেশপ্রেম নাই, তাদের মধ্যে দল প্রেমটা নাই, জনগণের প্রতি তাদের কমিটমেন্টটা নাই। এই কারণে এই কথাটা এইভাবে আসছে। জি, নুরুদ্দিন চৌধুরী নয়ন ও উত্তর পরিষ্কার। গোলাম মাওলা রনি যেমন নুরুদ্দিন চৌধুরী নয়ন বললেন, ঠিক ওই রকম একটা কথা ওবায়দুল কাদের সাহেবও বলেছেন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা গাজার গণহত্যাকে অস্বীকার করে তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। গোলাম মাওলা রনি, গাজায় গণহত্যার কথা যদি মাথায় নেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করার কোনো কারণ দেখেন কিনা? 2 মিনিট সময়। না, প্রথমত আমার কাছে মনে হয় জনাব ওবায়দুল কাদের হলেন আওয়ামী লীগের কোকিল, জাস্ট কোকিল। কোকিলের একটা বিশেষত্ব আছে, তারা বসন্তকালে ডাকে এবং বসন্ত যখন আসে তখন কোকিলের ডাক যদি কু কু শব্দ না আসে, বসন্তের ফুল ফোটে না এবং বসন্তের যে মাধুর্য এটা প্রকাশিত হয় না। তা আমাদের রাজনীতিতে জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের রাজনীতিতে যদি কথা না বলেন, আওয়ামী লীগের ফুল ফুটবে না। আর আওয়ামী লীগের উনি যদি কথা না বলতেন, আমরা তো আজকে টক শো করতে পারতাম না। তো যার জন্য উনি যে কথাগুলো বলেছেন, আল্লাহ তার মুখে ফুল চন্দন দিক, তার কথা আরও বরকত দিক। এবং তিনি যে গাজার ব্যাপারে, গাজার মুসলমানদের ব্যাপারে যে উদারতা দেখিয়েছেন, হামাসের ব্যাপারে উনি যে সহমর্মিতা দেখাচ্ছেন এবং মুসলিম ব্রাদারহুড যে ভ্রাতৃত্ববোধের ব্যাপারে তার যে দৃঢ়তা, এটি দেখে মনে হচ্ছে যে তিনি অলিয়া পীর মাশায়েখ বংশের লোক এবং তার পূর্বপুরুষরা নিঃসন্দেহে সারাটা জীবন ইসলামের খেদমত করেছেন। এই করার কারণে আমেরিকা যে ইসলামের উপর জুলুম অত্যাচার করছে, জনাব ওবায়দুল কাদেরের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। ফলে বাংলাদেশের যত সমস্যা, আমাদের এখান থেকে ব্যাংক লাল বাতি জ্বলে গেছে, রিজার্ভের ব্যাপারে আবার চুরি হয়েছে, এই ধরনের অ্যালার্মিং চলে আসছে, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করা দিচ্ছে না, এই কথা যখন ওবায়দুল কাদেরকে বলা হয় উনি তেলে বেগুনে জ্বলে উঠছে। কিন্তু যখনই হামাসের কথা আসছে, যখনই গাজার কথা আসছে, অমনি তিনি মনের দুঃখে কাঁদো কাঁদো হয়ে যাচ্ছেন এবং আমেরিকার 14 গোষ্ঠী উদ্ধার করছেন। এমনকি এই গাজার এই কারণে মিস্টার ডোনাল্ড লু যখন বাংলাদেশে আসছেন, তিনি তার দিকে ফিরেই তাকান নাই, রাগে ছুটে বলছেন উনি আসছেন কেন, আমরা তো ওনাকে ডাকি নেই, দাওয়াতই করি নাই। আপনি এরকম দেশপ্রেমিক, এরকম মুসলিম উম্মার খেদমতগার, এরকম অলিয়া রাজনীতিতে যদি থাকে, তাহলে সেই রাজনীতিতে আল্লাহ রহমত এবং বরকত বর্ষিত হতে থাকে। জি, একটু সময় নেবেন? একটু সময় নেব। 1 মিনিট না 30 সেকেন্ড? 1 মিনিট নেই আর কি। জি। তো এখন সেই ওবায়দুল কাদের সাহেব যেটি বলেছেন জেনারেল আজিজ সম্পর্কে, প্রথমত যে তার কথার আমি কোনো বিরোধিতা করছি না এই কারণে যে আমেরিকা যেমন আজিজ সাহেবের মানে ওবায়দুল কাদের সাহেবের কথা মতো চলেন না, আবার ওবায়দুল কাদের সাহেবও আমেরিকার মতো কথা মতো চলেন না। এখন আমেরিকা জনাব আজিজ সাহেবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছেন, এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং বিপজ্জনক। এটা সেনাবাহিনীর জন্য বিপজ্জনক, তারপরে আওয়ামী লীগের জন্য বিপজ্জনক, রাজনীতির জন্য বিপজ্জনক এবং যারা বিভিন্ন সময় সরকারকে সাহায্য করতে চায় তাদের জন্য বিপজ্জনক। এর কারণ হলো এটা ব্যক্তি আজিজ সাহেবকে দেওয়া হয়নি বা তার পরিবারকে দেওয়া হয়নি। এখানে বাংলাদেশে সাধারণত যে নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয় দুটো ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি হলো ইন্ডিভিজুয়াল, আপনাকে আমাকে দেয়, এটা ভিসা নিষেধাজ্ঞা ঠিক না, ভিসা ক্যান্সেল করে দিল বা ভিসা দিল না, আজিজ সাহেবকে সেটা বলেনি। বা বাংলাদেশের যে নীতি হয়েছে, আমাকে আরেকটা মিনিট সময় দেন। জি, শেষ করতে হবে জলদি। যে নীতি হয়েছে সেই নীতির আন্ডারে হয় নাই। এখানে যে স্পেসিফিক আইনের অধীনে, একটা ভিন্ন আইনের অধীনে তাকে যে নিষেধাজ্ঞা দিয়েছে, যেটির অর্থ হলো যে এই ভিসা নিষেধাজ্ঞা তাদের প্রতি দেওয়া হলো যারা একটা গ্যাং মেনটেন করে,
এ গ্রুপ অফ পিপল, স্পেশালি দে আর থিপ, যাদেরকে বলা হয় চোর, যারা জনগণের হক রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে যুগপৎভাবে সম্মিলিতভাবে এই টাকা তারা লোপাট করে, দুর্নীতি করে এবং তাদের সেই দুর্নীতির টাকা দিয়ে গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচারের সমস্ত পদগুলো রুদ্ধ করে দেয়। এই লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য যে লটা সেই আন্ডারে জেনারেল আজিজকে দিয়েছে। ফলে তাই যদি হয় তাহলে এখানে কাক, কোকিল, শালিক, টিয়া, ময়না কেউ বাদ যাবে না, মোটামুটি সবাই এর মধ্যে পড়বে। জি, নুরুদ্দিন চৌধুরী নয়ন, ওবায়দুল কাদের সাহেব এটাও বলেছেন ঢাকায় ডোনাল্ড লু সাহেব আসলো, ভাবলাম তারা আসলে সম্পর্ক ভালো করতে চায়, তারা আসলে সম্পর্ক ভালো করতে চায়, কিন্তু নিশিরাতে তারা স্যাংশন দিল, তাদের স্যাংশন আমরা তোয়াক্কা করি না। দুটি প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্ন, দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, সেটাকে তোয়াক্কা না করে তদন্ত কেন করবে না সরকার? দ্বিতীয়ত, নিশিরাতের ভোট শব্দটার সাথে আমরা পরিচিত, কিন্তু নিশিরাতের স্যাংশন এই শব্দটার উৎপত্তি স্থল সম্পর্কে যদি আপনি বিস্তারিত কিছু জানেন সেটাও বলবেন। প্রথমে 2 মিনিট সময় দিচ্ছি, পরে আমি সময় বাড়িয়ে দিব। জি, 2 মিনিট। প্রথমত জেনারেল আজিজ সাহেব তিনি আওয়ামী লীগের কোনো নেতা নয়, সুতরাং এটা আমাদের দল বা এবং সরকারের কোনো এখন কর্মকর্তাও নয়। একসময় তিনি চাকরি করতেন, একজন চাকরিজীবী, তার কর্মকালীন সময়ে চাকরিকালীন সময়ে কোনো অপরাধ করেছেন কিনা এটা তদন্ত হতে পারে, ব্যবস্থাও নিতে পারে, নুরুদ্দিন চৌধুরী নয়ন, যেই সময় উনি সেনাপ্রধান ছিলেন সেই সময় আপনাদের সরকারটাই ছিল না, সরকারে তো আমাদের সরকারের সময় তো লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, একজন চাকরিজীবী কোনো অপরাধ যদি করে থাকে তিনি সে আইনের তিনি সেটা মোকাবেলা করবেন। এটি যেহেতু তিনি বর্তমানে সেনাপ্রধান নয়, এই কারণে এটা আমাদের এখন সরকারের উপর দায় আসে না। তিনি যখন চাকরি করেছেন একটা সময়, সেই সময় যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে কোনো তদন্ত হলে, কোনো রাষ্ট্র ব্যবস্থা নিলে তিনি সেটা ব্যক্তিগতভাবে মোকাবিলা করবেন। আমরা এতটুকু মনে করি যে আসলে ডোনাল্ড লু হয়তো আমেরিকার বিরুদ্ধে যেখানে গাজা মুসলমানদের হত্যা করা হচ্ছে, আওয়ামী লীগ এবং বর্তমান সরকার এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছে, এই ক্ষোভ থেকেই হয়তো ডোনাল্ড লু বা আমেরিকা এখানে কোনো স্যাংশন দিতে পারে। আওয়ামী লীগ যেন মুসলমানদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা না রাখে, গাজা নির্যাতিত মানুষের পক্ষে ভূমিকা না রাখে, বা ফিলিস্তিনিদের পক্ষে যেন আওয়ামী লীগ ভূমিকা না রাখে। যদি জেনারেল আজিজের কোনো কর্মকাণ্ডের উপরে যদি এই নিষেধাজ্ঞা দিত, তাহলে তো এই নিষেধাজ্ঞা হওয়ার কথা ছিল তিনি যখন চাকরি করেন, যখন তিনি অবসরে গেলেন, এত বছর পরে এটা তো আমেরিকার মনে হলো। আমাদের কাছে মনে হয় কারেন্ট ইস্যু হলো গাজায় মুসলমানদের উপরে হামলা, অত্যাচার। আওয়ামী লীগ এবং এই সরকার এটার বিরুদ্ধে প্রতিবাদ করে বিদায় আমাদের ইহুদিদের, ইসরায়েলের এবং আমেরিকার এতে আওয়ামী লীগের উপর অসন্তুষ্টি। আর বিএনপি বা 4 দল বা জামাত তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করে না বিদায় হয়তো তাদের উপরে সন্তুষ্ট, আমার ধারণা। নাহলে হঠাৎ করে যখন আমরা গাজার বিষয় নিয়ে আমরা মুসলমানদের পক্ষে অবস্থান নিলাম, তখনই আমেরিকা কেন দ্রুত এই ব্যবস্থা নিল? আমি একটু এই বিষয়ে আমার কাছে মনে হয় আমাদের অপরাধ, আমরা কেন মুসলমানদের জি আমি আবারও প্রশ্ন করব আপনাকে। আমি মানুষের উপর অত্যাচার, নির্যাতন, বিশেষ করে শিশুদের উপরে যে নির্মমভাবে গাজায় হামলা করছে, হত্যা করছে, আওয়ামী লীগ এবং এই সরকারের বিরুদ্ধে কথা বলার কারণেই আমেরিকার এখন ক্ষোভটা আমাদের উপরে আমি আরো প্রশ্ন করব। গোলাম মাওলানা রনি, আপনি 1 মিনিটে যদি আমাকে রিঅ্যাকশন দেন। নুরুদ্দিন চৌধুরী নয়ন মনে করছেন গাজা ইস্যুতে আসলে আওয়ামী লীগ বা এই সরকার এত বেশি সরব বলে এই ধরনের নিষেধাজ্ঞা আসছে, খুব সেই ক্ষোভ থেকে 1 মিনিটে। না, প্রথমত আমি এটার সাথে খুব বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। মধ্যপ্রাচ্যে আমেরিকান যে নীতি, সেই নীতির সঙ্গে বাংলাদেশের নীতির কোনো ডিফারেন্স নাই। ওখানে যে প্যান আরব ন্যাশনালিজম কাজ করে এবং ইন্দো অ্যাংলো সেকশন মানে ইহুদিবাদ, খ্রিস্টবাদের যে নীতিমালা, সেই নীতিমালা কেন্দ্রিক মধ্যপ্রাচ্যে যে কাজগুলো করে, তার সঙ্গে আমাদের এখানে ইন্দো প্যাসিফিকের টোটালি ডিফারেন্ট। নয়ন ভাই যদি এই তার রাজনীতির যে এইগুলো দেখেন, ডিকশনারি দেখেন, সেখানেই দেখবেন যে এখানে মার্কিন পলিসি থেকে শুরু করে টোটাল রাজনীতির আলাদা ব্যাপার। তো কাজেই বাংলাদেশে যা কিছু হচ্ছে তার সঙ্গে যদি আমি মধ্যপ্রাচ্যে যা কিছু হচ্ছে, ইভেন ইরানে যা কিছু হচ্ছে, কোনোটার যদি কোনো সংযোগ জোগাড়তে করে, এটা আত্মপ্রবঞ্চনা, নিজেদেরকে ঠকানো। তো এখন যেহেতু হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, হি ইজ রিপ্রেজেন্টিং অ্যাবাউট 1 মিলিয়ন পিপল। তো তারা রাষ্ট্র চালাচ্ছে, তা রাষ্ট্র চালানোর পরে সাধারণ একটা জিনিস তারা কগনিজেন্সে তাদেরকে নিতে হবে। যদি সেটা তারা না নিয়ে যদি ওই বিষয়টার সাথে একসাথে গোলমাল মাখিয়ে ফেলে,
আমরা যে কবে বঙ্গোপসাগরে সবাই ডুবে পড়বো মানে নৌকা চালাচ্ছে আপনি সামনে বিপদ দেখছেন। নুরুদ্দিন চৌধুরী নয়ন, লুর সফরে বিএনপির সাথে কোনো বৈঠক না করায় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বিএনপির মাথা ঘুরে গেছে। এবার যুক্তরাষ্ট্র যা করলো তাতে কি কিছুটা আপনাদের মাথা ঘুরলো কিনা? কারণ যুক্তরাষ্ট্র পেছনে ফিরে তাকাবে না বলে 3 বছর আগে আল জাজিরার এক প্রতিবেদন আমলে নিয়ে সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা দিল। লু সাহেব চলে যাওয়ার পর মনে হচ্ছিল ওবায়দুল কাদের সাহেবের কথায় যে আওয়ামী লীগ একটু উচ্ছ্বসিত, সেই উচ্ছ্বাসে কিছুটা ভাটা পড়লো কিনা? 1 মিনিট। না, আসলে আমাদের এই ব্যাপারে বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার। এখন তো এটি স্যাংশনের কথা আপনারা বলেন, আমরা যখন নির্বাচনের পূর্বে দেখেছি আমেরিকার যে লাপালাপি, দৌড়াদৌড়ি, ব্যস্ততা, বিভিন্ন আন্তর্জাতিক রাষ্ট্রগুলোকে নিয়ে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে নিয়ে গ্রুপ মিটিং, এবং বিএনপির বিভিন্ন পররাষ্ট্র বিষয়ক যে কমিটি, সেই কমিটির নেতৃবৃন্দ, বিএনপির মহাসচিব সহ প্রেসিডিয়াম, বিএনপি যারা স্থায়ী কমিটির মেম্বার, তাদের সিনিয়র নেতারা সহ দফায় দফায় গুলশানে বিভিন্ন রেস্টুরেন্টে তারা বৈঠক করেছে, বাড়িতে বৈঠক করেছে। এমনকি বিএনপির নেতা কর্মীদের বাড়িতে যাওয়া যেভাবে শুরু হয়েছে, রাজনৈতিক দলের অফিসগুলোতে যাওয়া আসা শুরু করেছে, মানুষ অনেকে মনে করেছে যে এক পর্যায়ে কি মার্কিন রাষ্ট্রদূত বিএনপির মুখপাত্র কি না, এভাবে ভাবা শুরু হয়েছে। এবং নয়াপল্টনে বিভিন্ন সমাবেশ, মিছিল এবং বিভিন্ন জায়গায় বড় বড় সমাবেশগুলোতে মানুষ দরখাস্ত নিয়ে যাওয়া শুরু করছে যে আমেরিকান রাষ্ট্রদূতের কাছে। তখন বিএনপির কর্মীদেরকে মনে হয়েছিল তাদের মূল নেতাই হলেন মার্কিন রাষ্ট্রদূত। এটি একটা দেশের রাজনৈতিক ভিত্তির কারণে এটা হয়। আমরা মনে করি বিএনপির রাজনীতিতে নেতা নাই, নেতৃত্ব শূন্য। কখনো তারা ডক্টর কামালের পিছনে ঘুরে, কখনো তারা আমেরিকান রাষ্ট্রদূতকে তাদের নেতা মনে করে, কখনো তারা বিদেশি কোনো তারা রাষ্ট্রকে তাদের নিরাপত্তা বা দলের গন্তব্যস্থল মনে করে। এটি তাদের রাজনৈতিক নেতৃত্ব যদি হয়তো থাকতো, তাহলে হয়তো তারা এইভাবেই ভুল জায়গাগুলোকে নক করতো না। তো আমরা মনে করি যে এই আজকে যে সেকশনের কথা আপনি বললেন, এটা আমাদের মাথা ঘুরে যাওয়ার কথা নয়। এর চেয়ে কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করেই আমরা নির্বাচন শেষ করেছি এবং সরকার গঠন করেছি। রাষ্ট্র এখন বরং সঠিক পথে চলছে এবং আমাদের দেশের যিনি সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি রাষ্ট্র পরিচালনা যেমন দক্ষ, তিনি রাজনীতিবিদ হিসাবে তেমন অত্যন্ত অভিজ্ঞ, মেধাসম্পন্ন এবং জাতির পিতার কন্যা হিসাবে রাষ্ট্র পরিচালনায় তিনি সঠিক পথে আগাচ্ছেন। আমাদের মাথা তো ঘুরছেই না, বরং আমরা মনে করি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা একসময় আমেরিকার লাল বাতি, হলুদ বাতির সিগন্যাল দেখে আন্দোলনের কর্মসূচি দিত, তারা কি কোনো রাজনীতির ভুল অ্যাসাম্পশনে আছে কিনা আমার সেখানে সন্দেহ। আমরা কিন্তু সঠিক পথে আছি। রাজনীতি আলোচনা চলবে, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। রাজনীতি আমাদের সঙ্গে আছেন গোলাম মাওলা রনি এবং নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি। নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি বাংলাদেশে চরম মাত্রায় মানবাধিকার লঙ্ঘন এবং এর সাথে জড়িতদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে। রিপোর্টটি বলছে, চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অব্যাহত রেখেছে বাংলাদেশ। কোনো কোনো ক্ষেত্রে পুরস্কার স্বরূপ এদের অনেককে পাঠায় সরকার। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ডুজারিক বলেছেন, শান্তিরক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেওয়া হবে। নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র যা বললেন তাতে কি আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত, নাকি ডয়চে ভেলের রিপোর্ট ও মুখপাত্রের কথা তোয়াক্কা না করা উচিত? 2 মিনিট সময়। আপনি লক্ষ্য করবেন যে আমেরিকান বাহিনী ইরাক সহ বিভিন্ন দেশে যখন শান্তি মিশনে বা বিভিন্ন অভিযানে গিয়েছিল, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের যৌন হয়রানি থেকে শুরু করে জেলখানা, মানুষকে নির্যাতন এবং জেলখানার বাইরে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ ছিল, উদাহরণ ছিল, প্রমাণসহ ছিল। যে আমেরিকা আমাদের দেশে আমাদের মির্জা ফখরুল সাহেবদের অত্যন্ত প্রিয় রাষ্ট্র, সেই তুলনায় আমাদের দেশের যারা সেনাবাহিনী আছে বা যারা প্রতিরক্ষা বিভাগে আছে, তারা যখন জাতিসংঘ বিভিন্ন মিশনে যায়, তাদের বরং উল্টা সুনাম ছিল এবং যেই কারণে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে অধিক সংখ্যক হারে শান্তি মিশনে আমাদের লোক নেওয়া শুরু হয়েছে এবং এটি আমাদের দেশের অর্থনীতিতে যেমন একটি শক্তি জুগিয়েছে, তেমনিভাবে আমাদের দেশের বিভিন্ন বাহিনীর সম্পর্কে ইমেজ তৈরি হয়েছে এবং এই পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে আমাদের তারা বিদেশে বিভিন্ন মিশনে কাজ করছিল। যদিও আমাদের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো রাজনৈতিক দল আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন সেক্টরে আমাদের বদনাম করতে চেয়েছিল, কিন্তু এই সেক্টরে আমাদের সুনামটা ছিল। তো সুতরাং আপনি যে প্রতিবেদনের কথা বললেন, আমরা দেখেছি এরকম বিভিন্ন লবিস্ট নিয়োগ করে এই প্রতিবেদন তৈরি করে আল জাজিরার মতো বিভিন্ন চ্যানেলকে ভাড়া করে
পরিকল্পিত গল্প কাহিনী প্রকাশ করা হয়, এটি একটি আন্তর্জাতিক সিন্ডিকেটের লবিস্ট ফার্মের তাদের একটি কাজ হতে পারে। আবার ব্যক্তিগতভাবে আমার 1000 সৈন্য যদি কোথাও কাজ করে, দুজনের বিরুদ্ধে কোনো অভিযোগ আসতেও পারে। তবে আমরা এতটুকু বলি, বাংলাদেশের যারা প্রতিরক্ষা বিভাগে যারা চাকরি করেন, যারা শান্তি মিশনে বিভিন্ন দেশে গিয়েছেন, তাদের কাজের সাফল্য এবং সুনামটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘে স্বীকৃত। এই কারণে আমাদের দেশকে সেখানে প্রায়োরিটি দেওয়া হয় এবং অন্য দেশের শান্তি মিশনের সদস্যদের তুলনায় আমাদের ডিসিপ্লিন, পেশাদারিত্ব এবং তাদের আন্তরিকতা, ডিউটির প্রতি কর্তব্যনিষ্ঠাটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে ব্যক্তিগত যদি কারোর কোনো নৈতিক স্খলন থাকে সেটা তারা দেখবে। শেষ করতে হবে। জি, সার্বিকভাবে আমাদের সরকার অত্যন্ত ওয়েল ট্রেন্ড ভাবে আমাদের দেশের প্রতিরক্ষা বাহিনীগুলোকে গড়ে তুলছে এবং এদের মধ্যে পেশাদারিত্ব আগের চেয়ে এখন ইনশাআল্লাহ অনেক বেশি। যে এই পার্টে সময় কম, তো একদম টাইম মেনটেন করতে হবে আমাদের। গোলাম মাওলা রনি, 1 মিনিটে বলবেন, এই যে আল জাজিরার একটি প্রতিবেদনকে এতদিন পর, 3 বছর পর এসে সেটাকে ধরে এক ধরনের নিষেধাজ্ঞা আসলো সাবেক সেনাপ্রধানের উপর, এবং আবার ডয়েচে ভেলে একটা রিপোর্ট করলো, সেটা নিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আবার একটা মন্তব্য করলেন। এই সব কিছুর মধ্যে আপনি কোনো ধরনের আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে, বিদেশি ষড়যন্ত্র, কোনো কিছু গন্ধ পান কিনা? এখানে কনস্পিরেসি কথাটা বাদ দেন। প্রথমত যে শব্দগুলো ব্যবহার করেছে, যা কিছু হয়েছে, এটা আমাদের জাতি হিসেবে আমাদের জন্য অবমাননাকর এই অর্থে যে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ডাইরেক্টলি যে বক্তব্য দিয়েছেন, তাতে মনে হচ্ছে ন্যাশন হিসেবে, রাষ্ট্র হিসেবে আমরা মিথ্যা কথা বলি। অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন বাহিনীতে যারা কর্মরত থাকে, যেমন তারা র্যাবকে উল্লেখ করেছে, তারা সেখানে মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে নানা অপকর্মে জড়িত, এবং পরবর্তীতে সেনাবাহিনীতে ফেরত যাওয়ার পরে জাতিসংঘকে মিথ্যা তথ্য দিয়ে আমরা তাদেরকে পাঠাই বেনিফিট দেওয়ার জন্য। আমি মনে করি এটা জাতি হিসেবে আমাদের জন্য একটা বিরাট অবমাননাকর, অসম্মানজনক। এই বক্তব্যের মর্মার্থ বুঝে ইমিডিয়েটলি উচিত বাংলাদেশের প্রতিবাদ করা এই বিষয়টির, যে তোমার এই ল্যাঙ্গুয়েজটা তুমি কন্ট্রোল করো। আর যদি ঘটনা সত্য হয় যে জাতিসংঘ যেটা বলেছে সেটা সত্য হয়, ডাইরেক্টলি সরি বলা এবং মিথ্যা নিয়ে আগানো যায় না। আমি আগে আপনাকে বলেছিলাম যে আওয়ামী লীগের খুব দুঃসময় যাচ্ছে। দুঃসময় যাচ্ছে যে গ্রেটফুলনেস বলে একটা জিনিস আছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় ব্যাপার হলো এরা নিজেদের মধ্যে বা বাইরে এদের মধ্যে গ্রেটফুলনেস নেই, কৃতজ্ঞতা বোধ নেই। তারা দলের জন্য যে সকল ডেডিকেটেড লোকজন কাজ করেছে, কিংবা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী তাদের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছে, তারা বিপদের সময় তাদেরকে কখনো ওন করে না। আর জেনারেল আজিজকে আওয়ামী লীগ ওন করছে না, ডক্টর বেনজিরকে আইজিকে ওন করছে না, অথচ ডক্টর বেনজিরের যে দুর্নীতি বা আজিজের যে দুর্নীতি, সেটা আসছে সেকেন্ডারি। ফার্স্ট কি, তারা আওয়ামী লীগকে সাহায্য করেছে। কারণ আপনি বলছেন এই সরকারকে তারা সার্ভ করেছে এবং সেটা করতে গিয়ে তারা দুর্নীতি করেছে, কিন্তু এই সেকেন্ডারিতে বা এই দলটি এখন আর তাদেরকে ওন করছে না। আমি আরেকটা প্রশ্ন করে আপনাকে সময় দিচ্ছি। গোলাম মাওলা রনি, আজকে 14 দলের একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বর্তমানে সবচেয়ে বড় সংকট মূল্যস্ফীতি। এটা শুধু বাংলাদেশে নয়, অন্যান্য দেশেও আছে। রিজার্ভও কমেছে, তবে রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপৎকালীন খাদ্য মজুদ আছে, প্রয়োজনে আমদানিও করা যাবে। তিনি আরও বলেছেন চক্রান্ত এখনও আছে, বঙ্গোপসাগরে একটি দেশ ঘাঁটি করতে চায়, এটা আমি হতে দিচ্ছি না, যে কারণে কিছু সমস্যায় পড়তে হবে। দেশে যে উন্নতি হচ্ছে এটাও অনেকের পছন্দ না। আপনি যদি 1 মিনিটে মন্তব্য করতেন। মাননীয় প্রধানমন্ত্রী, আসলে আমি তো সারা জীবন তার অধীনে রাজনীতি করছি, তার কোনো কথার নেতিবাচক সমালোচনা করাটা আসলে আমার মুখে শোভা পায় না। বাস্তবতা হলো তিনি যে কথাগুলো বলেছেন আমি ইতিবাচক অর্থেই বলি। আমাদের এখনও যদি $13 বিলিয়ন থাকে, এটাকে যদি আরও $3 বিলিয়ন কমিয়ে দেয়, $10 বিলিয়ন দিয়ে আমাদের ইকোনমিটা সুন্দরভাবে চলতে পারে যদি চুরিচামারি না হয়। এখন উনি সেই চুরিচামারি যদি বন্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। 2 নম্বর হলো যে এই যে আমাদের সেন্ট মার্টিন নিতে চাচ্ছে, তার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি করছে বা এত কিছু জিনিস হচ্ছে, এই কথাটা মানে মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায় আমি হলে আমি এই কথাটা বলতাম না। এই কারণ হলো যে আমার নেতৃত্ব, আমার ডিউটি হলো আমার এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। তাহলে আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি, আমার এই সার্বভৌমত্বের দিকে যে দৃষ্টি নিবন্ধ করবে, এত বড় দুঃসাহস আসে কার? যদি আমেরিকাকে ইন্ডিকেট করে ডোনাল্ড লু বাংলাদেশে এসে থাকে সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার জন্য, ডোনাল্ড লুকে ভিসা দিতাম।
জি 30 ক্যান্সেল। সেকেন্ড আজকে যদি মনে করেন যে তুমি আমার সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছ, তোমাকে এই কথা যদি প্রধানমন্ত্রী ডাইরেক্ট বলে যে আমার সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছ, স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চাচ্ছ, সেনাবাহিনী নিয়ে চক্রান্ত করছো, জাতিসংঘ থেকে করছো, মার্কিন দূতাবাস গোটাও, 24 ঘন্টার মধ্যে মার্কিন দূতাবাস বাংলাদেশ থেকে তিনি তাড়িয়ে দিতে পারেন। তাকে তো সেই ক্ষমতা দেয়া আছে, কেন তিনি সেই কাজগুলো করছেন না? লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে তার পক্ষে। তো যার জন্য হয় কি, যে কাজগুলো তিনি করবেন বা যে কথাগুলো বলবেন, এই কথাগুলোর সাথে যদি বাস্তবতার মিল না থাকে, আলটিমেটলি তিনি একা হয়ে যাবেন। এমনি তিনি তার দলের মধ্যে একা হয়ে আছেন। জি জি নুরুদ্দিন চৌধুরী নয়ন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশ ব্যাংক নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে না। নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে না বলেই আজ ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন করছে। সিদ্ধান্তের জন্য ব্যবসায়ী ডাকে, রাজনীতিবিদ ডাকে, সকালে সিদ্ধান্ত নেয়, বিকেলে পরিবর্তন